গায়েন আপনি মাননীয় শ্রমিকদাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিন। সকলে চেয়ারে বসে পড়ুন। সকলের কাছে অনুরোধ, চেয়ারে বসে পড়বেন। সকলে বসে পড়ুন, উঠে দাঁড়াবেন না। পিছনের সারির স্বেচ্ছাসেবকগণ কার্যকর্তারা শুনতে পাচ্ছেন না, মঞ্চের থেকে দেখতে পাচ্ছেন না। পিছনে যে চেয়ার রয়েছে সেদিকে নিয়ে যান। সকলে বসে মাননীয় জেলা সভাপতিকে এবং মাননীয় সঞ্জয় দাকে, মাননীয় ভারতী ঘোষকে একের পর এক বরণ করে নেওয়া হচ্ছে। আমি মাননীয় ভারতী ঘোষ মহোদয়াকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ভারতী দি। ভারত মাতা কি। আমাদের সামনে এখন বক্তব্য রাখবেন মাননীয় ভারতী ঘোষ মহোদয়া। মাননীয় জেলা সভাপতিকে বরণ করে নিচ্ছেন আমাদের জেলার অন্যতম সাধারণ সম্পাদক প্রভাকর পণ্ডিত মহোদয়। ভারত মাতা কি। দুহাত তুলে বলবেন ভারত মাতা কি। আরেকটু জোরে যাতে নবান্নয় পৌঁছায়। ভারত মাতা কি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মঞ্চে উপস্থিত আমাদের মাননীয় শ্রদ্ধেয় রাজ্যসভার সাংসদ এবং বঙ্গ বিজেপির অকৃত্রিম নেতা, আমাদের সবার সুপরিচিত শ্রমিক ভট্টাচার্য মহাশয়, আপনাকে শ্রদ্ধার সঙ্গে প্রণাম জানাই, নমস্কার জানাই। মঞ্চে উপস্থিত এই জেলার ভাতৃসম জেলা সভাপতি গৌরাঙ্গ দা, আপনাকে নমস্কার জানাই, প্রণাম জানাই। মঞ্চে উপস্থিত আমার ভাতৃসম ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আমার মায়েরা বোনেরা, আপনাদের সবাইকে শুভেচ্ছা, গৈরিক অভিনন্দন। এবং আজকে এই শুভ মুহূর্তে আপনারা জানবেন যে এটা শুধু একটা শুভ মুহূর্ত নয়, এটা পরিবর্তনের মুহূর্ত। এটা একটি এমন স্মরণীয় ঐতিহাসিক মুহূর্ত যেখানে এই জেলা এবং এই রামরাজাতলা একটা সিদ্ধান্ত নিয়েছে যে দুর্নীতির হাত ছেড়ে একটা সবল হাত, সুন্দর হাত নরেন্দ্র মোদীজির হাত ধরবে। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, শ্রমিক ভট্টাচার্য জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। আজকে অখণ্ড ভারত ভূমিকে সামনে রেখে একটা প্রতিজ্ঞা করুন। যেহেতু এটা নির্বাচনের আগে নির্বাচনী সভা বলেই ধরে নিচ্ছি, আপনাদের এই আঙ্গুলটার ক্ষমতা প্রয়োগ করে আপনারা পরিবর্তন
বাংলা গঠন করার যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি আজকে আপনারা নিন, প্রতিশ্রুতি দিন। আপনারা ঈশ্বরকে স্মরণ করে এটা বলুন যে আমরা আবার পরিবর্তন এনে সোনার বাংলা গড়ার কাজে লেগে যাব, যাতে আমাদের ঘরের ঘরে ছেলে মেয়েরা মাথা উঁচু করে বাঁচতে পারে। মনে রাখবেন যে বাংলা আমরা হারিয়েছি সেটা আমাদের নিজেদের কর্মফল। আমরাই তো ভোট দিয়ে এই সরকারকে নিয়ে এসেছিলাম। আজকে আমরা দেখেছি তারা আমাদেরকে দিয়েছে। সরকারি প্রতিষ্ঠানের মধ্যে বাচ্চা মেয়ে ধর্ষিত হয়ে খুন হয়ে যায়, কেউ নড়ে না চড়ে না। আজকে আমাদের জীবনের সুরক্ষার জন্য, আমাদের জীবনের উন্নয়নের জন্য পরিবর্তন অবশ্যম্ভাবী। আজকে বাংলা তৈরি হয়ে গেছে পরিবর্তন আনবে বলে। আর আজকে এই যে নারী শক্তি মায়েরা সবাই মিলে যারা বসে আছেন, আপনা হলেন সীতা। যারা এখানে বসে আছেন পেছনে দাদারা ভাইরা, আপনারা হলেন রাম লক্ষ্মণ। এটা আমাদের ধর্মযুদ্ধ। মনে রাখবেন, আমাদের ধর্ম বাঁচাতে, কর্ম বাঁচাতে, জীবন বাঁচাতে, রাজ্য বাঁচাতে, আমাদের সমাজকে বাঁচাতে আমাদের ধর্মযুদ্ধে নামতে হবে। এবং আমাদের এই ধর্মযুদ্ধে আমাদের জয় অবশ্যম্ভাবী। ভাইয়েরা বোনেরা, রাজ্য সভাপতি যেখানে এসে মঞ্চে বসে থাকেন সেখানে বেশি চিৎকার করা উচিত না, বেশি কথা বলা উচিত না। ওনার ভাষণ শুনতে আমরা সবাই খুব উদ্গ্রীব। তাই আজকে আপনাদের কাছে এইটুকুই বলবো যে এই সময় এবং সুযোগ ঐতিহাসিক স্বর্ণক্ষণে পরিণত করে একটি আঙ্গুলের সাহায্যে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে নরেন্দ্র মোদীজির হাত ধরে সোনার বাংলা, সোনার সরকার এবং আত্মসম্মান নিয়ে যে বাঁচার অধিকার, সেই অধিকারকে কায়েম করার যে প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতি দিয়ে একবার বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। সমস্ত কার্যকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। হাওড়ায় আমার ছোট ভাই পঙ্কজ সিংঘানিয়া মারা গেছেন, ওনার আত্মার সম্মান জানাচ্ছি। একবার বলবেন পঙ্কজ সিংঘানিয়া অমর রহে, পঙ্কজ সিংঘানিয়া অমর রহে। আমার ভাইটি ভারতীয় জনতা পার্টির কাজ করতে করতে কোনো এক সময় তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, চোখ বন্ধ হয়ে যায়। আমরাও কবে চলে যাব কেউ জানে না। আজকে এই দিনে যখন দিনের আলো আছে, যখন আমরা দাঁড়িয়ে একটা মঞ্চে কথা বলতে পারছি, আপনারা এসে শুনতে পারছেন, মনে রাখবেন যে আপনাদের মতো শক্তিশালী আর এই বাংলায় কেউ নেই। আপনারা বাংলার জনগণ, আপনারাই পরিবর্তন আনতে পারবেন। তাই এই দুর্নীতির সরকার, শোষণের সরকার, বঞ্চনার সরকারকে দূরে ফেলে রেখে নিজের জীবন, সুন্দর জীবন গড়ে তুলুন। শুভেচ্ছা থাকলো, অভিনন্দন থাকলো। সবাইকে নমস্কার। ভারত মাতা কি জয়। মাননীয় ভারতীদিকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের হাওড়া সদর জেলার অন্যতম সম্পাদক ভাই তুহিন কর মহোদয়কে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সঞ্চালক সৌরেন্দ্র সামন্ত মহোদয়কে। মঞ্চে উপবিষ্ট আছে যার বক্তব্য শুনে গোটা বাংলার ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তারা বক্তব্য রাখার অনুপ্রেরণা পায়, তথা রাজ্যসভার সাংসদ এবং রাজ্য বিজেপির সম্মানীয় সভাপতি, আমাদের সকলের অভিভাবক সম্মানীয় শ্রী শ্রমিক ভট্টাচার্য মহোদয় উপস্থিত আছেন। রাজ্য বিজেপির সহসভাপতি, জেলা বিজেপির অভিভাবক আমার নেতা সম্মানীয় সঞ্জয় সিং মহোদয় সহ হাওড়া জেলা বিজেপির লড়াকু সভাপতি, যার নেতৃত্বে গত 9 মাসে জেলা বিজেপির সকল স্তরের কার্যকর্তারা শক্ত বক্ত বরিষ্ঠ হয়ে আজ তৃণমূল কংগ্রেসের অন্যায় অত্যাচারের উপরে চোখে চোখ, হাতে হাত রেখে লড়াই সংগঠিত করছে, সেই সম্মানীয় সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্য মহোদয় উপস্থিত আছেন। ন্যাশনাল স্পোক্সপারসন আমাদের সকলের শ্রদ্ধা সম্মানীয়া ভারতী ঘোষ মহোদয়া সহ মঞ্চে উপবিষ্ট আমাদের সকলের পূজনীয় এবং বটগাছ সম যাদের ছাওয়ায় আমরা লালিত পালিত হয়েছি, প্রবীণ নেতৃত্ব এবং
প্রাক্তন সভাপতিগণ সহ সম্মানিত মঞ্চ এবং জেলা বিজেপি সর্বস্তরের জেলা থেকে মণ্ডল এবং বুথ স্তর থেকে শুরু করে শক্তিকেন্দ্র স্তরে বিজেপির সকল যোদ্ধারা তাদের সকলকে জেলা বিজেপির পক্ষ থেকে নত মস্তকে শ্রদ্ধা এবং গৈরিক অভিনন্দন জানাই। স্বল্প সারে বক্তব্য রাখবো, বক্তব্য দীর্ঘায়িত করব না। যার বক্তব্য শোনার জন্য আপনারা এসেছেন, আপনাদের ধৈর্যের পরীক্ষা নেব না। শুধু 2-3টে কথা বলি। গোটা বাংলায় 13,000 শক্তিকেন্দ্র স্তরে এই পরিবর্তন সভা হচ্ছে। আমাদের জেলায় 300-র অধিক শক্তিকেন্দ্র স্তরে পরিবর্তন সভা হয়েছে। আজ এই ঐতিহ্যবাহী এবং আমাদের সকলের হৃদয়ে যা স্থান, প্রভু শ্রী রামচন্দ্রের পীঠস্থান রামরাজাতলা পুরাতন বাস স্ট্যান্ডে আজকের এই পরিবর্তন সভা আয়োজিত হয়েছে জেলা বিজেপির সভাপতি এবং জেলা নেতৃত্বর উদ্যোগে। এই পরিবর্তন সভা জানান দিচ্ছে এই জায়গায় আমাদের আজকের কার্যক্রম চলছে, তার পার্শ্ববর্তী বিধানসভা হলো সাউথ হাওড়া এবং যেখানে হচ্ছে শিবপুর বিধানসভা। এই বিধানসভায় আমরা 3টে কার্যক্রম আজ 3 মাস করেছি। নরেন্দ্র কাপ থেকে শুরু করে কন্যা সুরক্ষা যাত্রা এবং ভারত সরকারের মেয় ভারতের উদ্যোগে বন্দে মাতরম 150 বর্ষপূর্তি উপলক্ষে পদযাত্রা। এই 3টে পদযাত্রার পাল্টা পদযাত্রা তৃণমূল কংগ্রেস করে এক প্রকার প্রমাণ করেছে যে বর্তমান ভারতীয় জনতা পার্টি হাওড়া সদরের সংগঠনকে তারা ভয় পেয়েছে এবং ভয়ে পেয়ে ভয়ভীত হয়ে তারা আজকে আন্দোলনমুখী হয়ে তারা এক প্রকার দিশে হারায় পরিণত হয়েছে। বন্ধু, এই পরিবর্তন সভা এবং এই পরিবর্তন জনসভা ইতিমধ্যে জনসমুদ্রে পরিণত হয়েছে। আপনারা 3টে বিষয় শুনে রাখুন। এসআইআর হয়েছে, 58 লক্ষ মানুষের ওপর এসডি তালিকায় তাদের নাম এসেছে। তার মধ্যে 3,95,000 মানুষ যারা কিনা 15 বছরের তলায় পিতৃত্বের সুখ পেয়েছে। এ বাংলার এই সমস্ত ভুয়া ভোটারদেরও আমরা দেখেছি যারা তৃণমূল কংগ্রেস দ্বারা প্রতিপালিত এবং যারা তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক হিসেবে কাজ করেছে। আমরা এই বাংলায় দেখেছি 24,45,000 মানুষ যারা কিনা 6 সন্তানের পিতা এবং আমাদের রাজ্য সভাপতি বলে, এবং আমি তাকে শ্রদ্ধা করি, তাকে অনুসরণ করি। আমি তার কথার লাস্ট টেনে বলছি, তৃণমূল কংগ্রেস যাচ্ছে, তৃণমূল কংগ্রেস যাবে। এই পরিবর্তন সভা তার জানান দিচ্ছে এবং রাজ্য সভাপতিকে শপথ রেখে বলছি, গৌরাঙ্গদার নেতৃত্বে হাওড়া 7টি বিধানসভা বালি থেকে পাজরায় 7-0 করে তৃণমূল কংগ্রেসকে গোল শূন্য একদম করে দিয়ে আমরা হাওড়া জেলায় জাতীয় ফুল পদ্ম ফুল প্রতিষ্ঠিত করব। কেন পদ্ম ফুল বললাম? লক্ষ্মীর ভান্ডার যত দেন, যত ইচ্ছা দিয়ে থাকুন, মাথায় রাখবেন বোমা বন্দুকের ওপরে মা লক্ষ্মী আসে না, মা লক্ষ্মীর আদিষ্ঠান হয় জাতীয় ফুল পদ্ম ফুল। আর এই পদ্ম ফুল সিম্বল আমাদের আছে। তাই আগামী সংকল্প বিজেপি বিকল্প 26-এর বিধানসভা নির্বাচন, তৃণমূলের বিসর্জন। এই শপথ বাক্য পাঠ করে ঐক্যবদ্ধ সংগঠিত হয়ে হাওড়া জেলা বিজেপির সকল স্তরের কার্যকর্তাকে নত মস্তকে শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্যের বিরাম টানলাম। সব শেষে বলবো, আকাশের দিকে মুষ্টিবদ্ধ হাত করে একবার আমার সঙ্গে জোরে বলবেন, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। শ্রমিক দাস জিন্দাবাদ, শ্রমিক দাস জিন্দাবাদ। পেছনের মিছিল সামনের মঞ্চের সামনে। ধন্যবাদ। পেছনের যে লোকেরা আছেন সামনের দিকে যান। ভাই তুহিন করকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের যারা স্বেচ্ছাসেবক রয়েছেন, এই বাঁ দিকের মঞ্চের বাঁ দিকের যারা কার্যকর্তা রয়েছেন তারা সকলে পিছনে যান, না হলে পিছন থেকে আমাদের যে মিছিল আসছে তার সামনে পর্যন্ত এসে পৌঁছাতে পারবে না। আমরা যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, আমাদের প্রিয় লড়াকু রাজ্য সভাপতি, রাজ্যসভার সাংসদ মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহোদয়, মাননীয় শ্রমিকদাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য হাওড়া সদর জেলার পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। কিছু বলছেন না, এই জায়গাটা চিৎকার কর, ওটা কথা বলতে বারণ কর।
আজকের এই সভার প্রিয় সভাপতি শ্রী গৌরাঙ্গ ভট্টাচার্য, মঞ্চে উপস্থিত ভাই সঞ্জয় সিং, শ্রীমতী ভারতী ঘোষ, আমাদের এই হাওড়া সদর সাংগঠনিক জেলার সমস্ত প্রাক্তন বরিষ্ঠ নেতৃবৃন্দ এবং আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত আমার সহকর্মী বন্ধুগণ, সুধী নাগরিকবৃন্দ, মা ও বোনেরা, একটা নির্দিষ্ট যুগ সন্ধিক্ষণে এক বিশেষ পরিবর্তিত পরিস্থিতিতে আমরা কুচবিহার থেকে কলকাতা পর্যন্ত বিভিন্ন জায়গায় এই তৃণমূল সরকারের অপশাসনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষের মুক্তির দাবিতে সভা সংগঠিত করেছে। আজকে হাওড়া জেলায় সভা। আমরা আপনাদের কাছে এসেছি নতুন কোনো বার্তা নিয়ে নয়। আমাদের এই জেলার একটা নির্দিষ্ট রাজনৈতিক অতীত আছে। স্বাধীনতা সংগ্রামের সময় এই হাওড়া জেলায় একদিকে যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ভারতের জাতীয় কংগ্রেস আন্দোলন চালিয়েছিল, একইভাবে এই হাওড়া জেলার মাটিতে যুগান্তর সমিতি, অনুশীলন সমিতি সমান্তরালভাবে তাদের বিপ্লবী কর্মকাণ্ড চালিয়ে গিয়েছিল। লক্ষ্য ছিল একটাই, ব্রিটিশের অত্যাচারের হাত থেকে ভারতবর্ষকে মুক্ত করে দেওয়া। হাওড়ায় বিভিন্ন নির্বাচনের সময় হাওড়ার মানুষ তাদের রাজনৈতিক সচেতনতার প্রমাণ দিয়েছেন। হাওড়ার বিভিন্ন নির্বাচনে মানুষ তার একটা মৌলিক সিদ্ধান্ত নিয়েছেন। 1984 সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর সারা দেশ জুড়ে আওয়াজ উঠেছিল, জব তক সুরজ চাঁদ রহেগা ইন্দিরা তেরা নাম রহেগা। ভারতবর্ষের মানুষের সামনে দাঁড়িয়ে সেদিন কংগ্রেসের নেতারা বলেছিলেন, এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে, বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে, উগ্রপন্থার বিরুদ্ধে, ভারতবর্ষের সার্বভৌমত্ব, ভারতবর্ষের স্বাভিমান রক্ষা করতে আপনারা হ্যালো 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 আমাদের এই হাওড়া সদর কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন প্রিয়রঞ্জন দাসমুন্সী। তিনি হাওড়ায় যেদিন প্রথম নির্বাচনী প্রচারে এলেন, সেদিন এসে বললেন, নিঃশেষে প্রাণ যে করেছে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। নিঃশেষে জীবন দান করেছেন ইন্দিরা গান্ধী, তাই ইন্দিরা গান্ধীর আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে, ইন্দিরা গান্ধীকে সম্মান জানাতে আপনারা আমাকে হাত চিহ্নে ভোট দিন। সেদিন হাওড়ার রাজনীতির কার্যত মিথ। সিপিআইএম প্রার্থী সমর মুখার্জি 84,000-এর বেশি ভোটে পরাজিত হয়েছিলেন প্রিয়রঞ্জন দাসমুন্সীর কাছে। পরের ইতিহাস প্রত্যেকের জানা। ব্যক্তি বনাম সংগঠনের লড়াইয়ে প্রিয়রঞ্জন দাসমুন্সী জয়ী হয়েছিলেন, কিন্তু দ্বিতীয়বারের জন্য তার বিজয় পতাকাকে তিনি হাওড়ায় তুলে ধরে রাখতে পারেননি। আবার পুনরায় ক্ষমতায় এসেছিল সিপিআইএম। পশ্চিমবঙ্গের রাজনীতি একটা মৌলিক পরিবর্তনের রূপ ধারণ করল 2008 সালে। সিপিআইএম এর অত্যাচারের বিরুদ্ধে, বর্বরতার বিরুদ্ধে, পুলিশকে দলীয় স্বার্থে ব্যবহার করে প্রশাসনের রাজনীতিকরণের বিরুদ্ধে সারা রাজ্যের মানুষ যখন ঐক্যবদ্ধ হয়ে মনে করলেন এবার যাবার সময় এসেছে, তখন কার্যত যাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের আন্দোলন ছিল, যাদের বিরুদ্ধে বিজেপির আন্দোলন ছিল, কংগ্রেসের আন্দোলন ছিল, তারা তৃণমূল নামক রাজনৈতিক দলটায় সম্পৃক্ত হয়ে গেল। 2011 সালের নির্বাচন মানুষ জানতেন দীঘা গোয়া হবে না, কলকাতা লন্ডন হবে না,
দার্জিলিং সুইজারল্যান্ড হবে না। পশ্চিমবঙ্গের 40,000 বন্ধ কারখানার দরজার তালা খোলা যাবে না। বেলিলিয়াস রোড, বেনারস রোডের চেহারা পরিবর্তন করে দেওয়া যাবে না। দাসনগরে নতুন কোনো শিল্প আসবে না, নতুন কোনো ভারী শিল্পের সম্ভাবনা তৈরি হবে না। মানুষ জানতেন হাওড়ার অর্থনীতিকে যে একটি বিশেষ কারখানা নিয়ন্ত্রণ করত, সেই গেস্টকিন উইলিয়ামসের দরজার তালাও এই সরকার খুলতে পারবে না। কিন্তু তাও মানুষ ভোট দিয়েছিলেন। মানুষ ভোট দিয়েছিলেন একটা উদ্ধত্তের বিরুদ্ধে, মানুষ ভোট দিয়েছিলেন নীতিহীনতার বিরুদ্ধে, মানুষ ভোট দিয়েছিলেন প্রশাসনের রাজনীতিকরণের বিরুদ্ধে, মানুষ মুক্তি চেয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ইস্যু ছিল একটাই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। আমি আমার মতো করে কথা বলবো, আমি আমার মতো করে রাস্তায় নামবো, আমি আমার মতো করে প্রতিবাদ করব, আমি সরকারের নীতি সিদ্ধান্তের সমালোচনা করব, আমি মিটিং করব, মিছিল করব, ধর্ণা দেব, বন্ধ করব। এই অধিকার আমার গণতান্ত্রিক অধিকার, এই অধিকার ভারতের সংবিধান আমাকে দিয়েছে। আমি নির্বাচনে অংশগ্রহণ করব যদি সংখ্যাগরিষ্ঠতা পাই। আমি বিনা বাধায় পঞ্চায়েতে বোর্ড গঠন করব, সমিতিতে বোর্ড গঠন করব। জেলা পরিষদে আমাদের প্রার্থীরা মিটিংয়ে সোজা হয়ে দাঁড়িয়ে জেলা সভাধিপতির বিরোধিতা করবে। এই গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ ক্ষমতায় এনেছিল। কিন্তু আজ পরিবর্তিত পরিস্থিতি। পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন একটা সাংবিধানিক প্রক্রিয়া চলেছে। নির্বাচন কমিশন তারা এসআইআর করছে, ভোটার লিস্টের শুদ্ধিকরণ, সারা ভারতবর্ষে ভোটার লিস্টের শুদ্ধিকরণ চলেছে। পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে আরো 11টি রাজ্যে এই এসআইআর চলেছে। কোথাও কোনো সংঘর্ষ নেই, কোথাও কোনো আত্মহত্যা নেই, কোথাও সরাসরি একটা সাংবিধানিক সংস্থাকে কদর্য ভাষায় আক্রমণ নেই। কোথাও নির্বাচন কমিশনের কোন অধিকারীকে শারীরিকভাবে নিগ্রহের ঘটনা নেই। কি করছে নির্বাচন কমিশন? এটা বিজেপির কোন প্রতিষ্ঠান নয়, নরেন্দ্র মোদী পরিচালিত কোন সংস্থা নয়, এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত রাজ্য নির্বাচন কমিশন নয়। যে নির্বাচন কমিশনের বোমা ফেটে কলকাতা কর্পোরেশনের নির্বাচনে একজনের পা উড়ে গেলে বলে যে সামান্য একটা চকলেট বোম ফেলেছে। যে নির্বাচন কমিশনের আমাদের কলকাতা শহরের ডেপুটি মেয়র মীনা পুরোহিতকে শারীরিকভাবে নিগৃহীত করে তার ইভিএম বক্স ভেঙে দিয়ে ক্যামেরাগুলো ভেতরে ভেঙে দেবার পরেও আজকে কোনো অভিযোগ গ্রহণ করে না, সেই নির্বাচন কমিশন নয়। ভারতবর্ষের মানুষ একটা নির্দিষ্ট ভোট সংস্কৃতি তৈরি করেছে। আজ থেকে ঠিক 25 বছর আগে যখন পশ্চিমবঙ্গে কোনো দুর্ঘটনা ঘটতো, কেউ আক্রান্ত হতেন, আজকে পুলিশের ব্যর্থতা নিয়ে যখন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বা স্বরাষ্ট্রমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে কেউ প্রশ্ন করতেন, উনি ড্রয়ার খুলে কাগজ বার করে দেখিয়ে দিতেন বিহার উত্তরপ্রদেশের পরিসংখ্যান। আর আজকে বিহার উত্তরপ্রদেশ তাদের নির্দিষ্ট ভোট সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পেরেছে। আমরা পশ্চিমবঙ্গের বাঙালি। একটু আগে ভারতীদি বলছিলেন আমাদের বঙ্কিমচন্দ্রের বাংলা, শরৎচন্দ্রের বাংলা, রবীন্দ্রনাথের বাংলা, রামকৃষ্ণের বাংলা, সারদা দেবীর বাংলা। আজকে আমরা বাংলা এগিয়ে যাচ্ছি না পিছিয়ে যাচ্ছি, এই নির্বাচনে আপনাদেরই সেটা স্থির করতে হবে। আজকে বিহারের নির্বাচন হলো হাই ভোল্টেজ নির্বাচন। কাস্টিজম ইজ এ সোশ্যাল রিয়ালিটি ইন বিহার। কোনো সংঘর্ষ নেই, বাইক বাহিনী নেই, থান কাপড় বিতরণ নেই, বাড়িতে শ্রাদ্ধের উপকরণ রেখে যাওয়া নেই, ভোট পরবর্তী হিংসা নেই, নির্বাচনে জেতার পরে আর জেডির কর্মীদের বাড়ি ভাঙার ঘটনা নেই।
নির্বাচনে জয়লাভের পর কোনো কংগ্রেস কর্মীর বাড়িতে গিয়ে জেসিবি মেশিন দিয়ে বাড়িটাকে ভেঙে গুঁড়িয়ে দেবার ঘটনা নেই। মানুষ ভোটে অংশগ্রহণ করেছে, ফলাফল দেখেছে, সেই ফলাফলকে সেখানকার মানুষ গ্রহণ করে নিয়েছে। বিহারে এসআইআর চলল, বিহারের ক্ষমতায় এনডিএ, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, বিজেপি সহযোগী আরজেডি সম্পূর্ণভাবে অংশগ্রহণ করেছে। আজকে সেখানে কোনো হেল্প ডেস্ক ভেঙে দেবার ঘটনা নেই সরকারি দলের পক্ষ থেকে, সেখানে কেউ আক্রান্ত হয়নি। নির্বাচনে স্বাধীনভাবে প্রত্যেকে প্রচার করেছে, মানুষ তার রায় দিয়েছে। 11টি রাজ্যে কেন কোনো সংঘর্ষ নেই? কারণ আমাদের বুঝতে হবে, আমরা যারা হাওড়াবাসী, আমরা আমাদের অতীত ঐতিহ্য হারিয়েছি। যে বেলেলিয়াস রোডকে একদিন সেফিল্ড অফ ইন্ডিয়া বলা হতো, সেখানে আজকে শ্মশানের নিস্তব্ধতা বিরাজ করছে। আজকে যদি সিঙ্গুরের টাটার গাড়ির কারখানা হতো, নতুন করে বেনারস রোড, বেলেলিয়াস রোডের পুনরুজ্জীবন ঘটতে পারত। কিন্তু সিপিআইএম এর অদূরদর্শিতা, তৃণমূলের হঠকারী আন্দোলন একটা ভুল বার্তা দিয়েছে সারা ভারতবর্ষের শিল্পপতিদের কাছে, দেশের বাইরে সেই বার্তা পৌঁছে গেছে যে ওয়েস্ট বেঙ্গল ইজ নো মোর ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট। যেখানে শিল্প ধ্বংস করে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী ভিক্টরি সাইন দেখাতে পারেন, যেখানে একটা কারখানা বন্ধের দরজায় তালা লাগিয়ে দিয়ে রাজ্যের নেতারা আজকে নিজেদের ঔদ্ধত্য নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে পারে, তারা নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ করতে পারে, আবির খেলতে পারে, সেখানে আর যাই হোক নতুন কোনোদিন কোনো বিনিয়োগ আসতে পারে না। আমরা তো আমাদের অতীত ভুলে গেছি। এই জেলার মানুষকে কি পরিস্থিতি তৈরি হয়েছে আজকে পশ্চিমবঙ্গের, সারা পশ্চিমবঙ্গের সীমাবর্তী জেলাগুলোর ডেমোগ্রাফিক ডিজাইন বদলে গিয়েছে। একদিন যারা এই পশ্চিমবঙ্গকে নাপাক বলে, অপবিত্র বলে এই বাংলার মাটিতে দাঁড়িয়ে আওয়াজ তুলেছিলেন যে পাকিস্তানের দাবি মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। যে কমিউনিস্ট পার্টি একদিন ভারতবর্ষকে 28টা টুকরো করে, ছোট ছোট করে ভেঙে টুকরো করে দিয়ে তারপর ব্রিটিশের কাছে তাকে ডমিনিয়ন স্ট্যাটাস দেবার আবেদন জানিয়েছিলেন, তাদের মুখপত্র পিপলস ওয়ারে প্রকাশ করেছিলেন, আজকে তারা দাঁড়িয়ে এখানে বিরোধিতা করছেন। যে মুসলমানরা একদিন আপনাদের সামনে দাঁড়িয়ে বলেছিলেন হিন্দু মুসলমান কোনো পৃথক জাতি একসঙ্গে থাকতে পারে না, আমাদের জন্য একটা আলাদা রাষ্ট্র চাই, আর সেই রাষ্ট্র তৈরি হয়েছিল পাকিস্তান। পাকিস্তান নামে কোনোদিন কোনো রাষ্ট্র ছিল না, কোনো নেশন ছিল না। 1937 সালের আগের জিন্না আর 1937-এর পরের জিন্নাকে কারা তৈরি করেছিল? জিন্না চিঠি লিখছেন নেহরুকে যে হোয়াট মিস্টার করমচাঁদ গান্ধী ইজ ডুইং, হি ইজ মিক্সিং রিলিজিয়ন উইথ পলিটিক্স। যে জিন্না কোনোদিন মুসলিম লীগের প্রথমে তিনি সদস্যতা নেননি, সেই জিন্না এসে বললেন
ডেকে নিয়ে এসে বলছেন যে আপনাকে কালকে পদত্যাগ করতে হবে, কারণ দীর্ঘ 14 বছর শাসন করবার পরেও এরা তৃণমূল একটা জুডিশিয়াল অ্যাক্টিভিজম শুরু হয়ে গেছে গোটা রাজ্য জুড়ে। কোন গণতান্ত্রিক ব্যবস্থায় এটা কোনো সুখকর অবস্থান নয়, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এটা মেনে নিতে হচ্ছে। যারা এই দেশ ছেড়ে চলে গিয়েছিল, যারা এই দেশকে ভাগ করেছিল, যারা স্লোগান দিয়েছিল হঁসকে লিয়া পাকিস্তান লড়কে লেঙ্গে হিন্দু, যারা গণভোটের মধ্যে দিয়ে সিলেটকে ছিনিয়ে নিয়ে, যারা দিনের পর দিন একটার পর একটা সীমান্ত পার করা আক্রমণ চালিয়েছিল, আজকে সেই দেশের মানুষ ভারতবর্ষে আসবে কেন? আজকে আপনারা ভেবে দেখুন, 1971 সাল শ্রীমতী ইন্দিরা গান্ধী চিন্তায় পড়ে গিয়েছিলেন যে আমি কি সিদ্ধান্ত নেব, দেশের বিরোধীরা আজকে আমার সঙ্গে কিভাবে সহযোগিতা করবে। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার আগে পূর্ব পাকিস্তানে অমানবিক অত্যাচার, 30 লক্ষ মানুষের প্রাণ চলে গিয়েছে। যশোর ক্যান্টনমেন্টে 1.5 লক্ষ মহিলা পাওয়া গেছে 14 থেকে 40 বছর পর্যন্ত, গণধর্ষণের পরে যাদের স্তন পর্যন্ত কেটে ফেলা হয়েছিল। এই অত্যাচারের বিরুদ্ধে যখন শ্রীমতী ইন্দিরা গান্ধী সিদ্ধান্ত নেবেন 71-এর যুদ্ধে, তখন বিরোধীদের তিনি খুব একটা বেশি সঙ্গে পেয়েছিলেন। প্রথম দিকে সে কথা বলা যায় না। গিয়েছিলেন সকালবেলা অটল বিহারী বাজপেয়ীর কাছে, 40 মিনিট আলোচনার পর যখন শ্রীমতী গান্ধী বেরোচ্ছেন, তিনি অটলজির দিকে তাকিয়ে বলে গিয়েছিলেন, আমি এসেছিলাম একজন নেতার সঙ্গে কথা বলতে, কিন্তু আজকে কথা বলে বেরিয়ে যাচ্ছে একজন স্টেটসম্যানের সঙ্গে। সেদিন অটল বিহারী বাজপেয়ী সমালোচিত হয়েছিলেন। ইন্দিরা গান্ধীকে দেবী দুর্গা বলে সম্বোধন করেছিলেন, বলেছিলেন নেশন ফার্স্ট, দেশের প্রয়োজনে আমরা কোনোদিন আজকে সরকারের পাশ থেকে সরে যাব না। কিন্তু একবার ভেবে দেখুন, যে শ্রীমতী গান্ধী বাংলাদেশের জন্ম দিলেন, যে শ্রীমতী গান্ধী পুনরায় পাকিস্তানকে ভেঙে বাঙালি জাতিসত্তাকে সামনে রেখে আরেকটা রাষ্ট্রের যিনি জন্ম দিয়ে গেলেন, আজকে জন্মানোর সঙ্গে সঙ্গেই তারা হিন্দু বিতাড়ন শুরু করে দিল সেখানে। আজকে সেই বাংলাদেশ যেটা 30 লক্ষ মানুষ মারা গিয়েছিল খান সেনার হাতে, পাকিস্তানি সেনার হাতে, শুধু হিন্দু মারা যায়নি, অগণিত মুসলমানও সেখানে খুন হয়েছিল, মুসলমানের সংখ্যা ছিল সেখানে বেশি। আজকে তারা সেটা ভুলে গিয়ে শ্রীমতী গান্ধীর নামাঙ্কিত যে লাইব্রেরিতে 70,000 বইতে আগুন লাগিয়ে দিল। আজকে ওপার বাংলার দিকে তাকান, এই যারা বুদ্ধিজীবী চিত্র পরিচালক আছেন, যারা এদিক থেকে ওদিকে যান আর যারা ওদিক থেকে এদিকে লোক ধরে নিয়ে আসেন, যারা বলেন আমরা ভাষায় এক, ভালোবাসায় এক, আমরা তো দুজনই বাংলা ভাষায় কথা বলি, আমরা বাংলায় স্বপ্ন দেখি, বাংলায় কবিতা লিখি, বাংলায় আমরা ছবি করি, আজকে সেই বাঙালিরা কোথায়? রাস্তায় কোনো মোমবাতির মিছিল নেই, কোনো প্রতিবাদ নেই। বাংলাদেশি একজন চিত্র তারকা নতুন দেখছি বিভিন্ন সময় অভিজাত মঞ্চে তার উষ্ণ উপস্থিতি, জয়া হাসান একবারও প্রতিবাদ করেছেন পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে ওপার বাংলার অত্যাচারকে কেন্দ্র করে? কোথায় গৌতম ঘোষ? একাধিক ছবি পরিচালনা করেছেন বাংলাদেশের সঙ্গে, একবারও প্রতিবাদ করেছেন মানুষের সামনে এসে দাঁড়িয়ে যে কেন ওখানে অত্যাচার চলবে? কোথায় সেই কবি যিনি ত্রিশূলের উপরে কন্ডম পরিয়েছিলেন? সেই কন্ডম কবি কোথায়? প্রতিবাদ করছেন রাস্তায় দাঁড়িয়ে। জয় গোস্বামীর কলম থেকে কোনো কবিতা বেরোচ্ছে না এর প্রতিবাদে। কোথায় গেলেন বুদ্ধিজীবী যিনি একদা চেয়ার পুছে দিয়েছিলেন, যিনি বুদ্ধদেব বাবুর ওই নন্দীগ্রামের মিছিলে পর্যন্ত হেঁটেছিলেন? সেই কবি কোথায়? কোনো কবিতা নেই, কোনো বক্তব্য নেই, নতুন কোনো শর্ট ফিল্মেরও প্রস্তাবনা নেই, রাস্তায় মিছিল নেই, মোমবাতি হাতে নেই, হাতুড়ি বাজিয়ে অন্তত প্রতিবাদ আমরা দেখতে পেতাম সেটা পর্যন্ত নেই। একতরফা আক্রমণ চলেছে একদিকে, ওই মানুষগুলোর পাশে কে দাঁড়াবে?
ওপাশে যে ঘোষ বোস দত্ত মিত্ররা আছে, যে রাজবংশীরা আছে, চাকমারা আছে, মতুয়ারা আছে, ওপারে যে খ্রিস্টানরা আছে, যে জৈনরা আছে, যে গুপ্তা আছে, জয়সওয়াল আছে, আগরওয়াল আছে, যে সিং আছে, যে যাদব আছে, তারা তো আমাদের রক্ত, আমাদের ভাই। ওরা তো এই দেশটাকে ওদের দেশ বলে মনে করে। ওরা মনে করে এই দেশের মাটি তাদের মাটি। স্বাধীনতার পরেই 1947 সালে দাঁড়িয়ে মহাত্মা গান্ধী আমাদের সামনে দাঁড়িয়ে আমাদের বলেছিলেন যে নিজেদের ইচ্ছার বিরুদ্ধে যারা ওই দেশে থেকে যেতে বাধ্য হলে, তারা যদি কোনোদিন এই দেশের মাটিতে ফিরে আসে, তাদের সেই অধিকারই থাকবে যে অধিকার আমাদের আছে। ভারত সরকারকে তাদের জীবন এবং জীবিকাকে নিশ্চিত করতে হবে, সরকারকে তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের নাগরিকত্ব দিতে হবে। কংগ্রেস গান্ধীজিকে গ্রহণ করলো কিন্তু অবলম্বন করলো না। যে স্বপ্ন দেখিয়ে গেলেন মহাত্মা গান্ধী, দীর্ঘ 70 বছর শাসন করবার পরেও কংগ্রেস কোনো মূলগত পরিবর্তন আনতে পারলেন না। যিনি এনে দিলেন তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। তিনি সিএর মধ্যে দিয়ে সেটাকে প্রতিষ্ঠিত করেন। আজকে তারা আবার উপর বাংলা থেকে এখানে আসবে। আমরা তো কেরলে সিপিআইএম এর নেতার মুখ থেকে নতুন শব্দ শুনেছিলাম, লাভ জেহাদ। আর আজকে পশ্চিমবঙ্গে নতুন করে শুরু হয়েছে ল্যান্ড জেহাদ। বিভিন্ন জায়গায় জমি দখল চলেছে। শুধু পশ্চিমবঙ্গের ল্যান্ড জেহাদ নয়, এটা পশ্চিমবঙ্গকে রাস্তা করে পৌঁছে গেছে বনাঞ্চল সীমাঞ্চলে, বিহার, ঝাড়খণ্ডের জনসন্তুলনকে বদলে দিচ্ছে এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। র্যাডিকালাইজেশন কোন পর্যায়ে পৌঁছেছে? ওপার বাংলার মাটিতে রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা হচ্ছে, আর এখানে মালদায় তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগিয়ে দিচ্ছে। এই অবস্থায় আমরা পৌঁছে দিয়েছি। মুর্শিদাবাদে দাঁড়িয়ে একজন 40 বছর বয়স্ক হিন্দু বিবাহিত নারী, তিনি বিএসএফ পুলিশ অফিসারকে বলছেন, গুলি চালান, আমার বুক ঝাঁঝরা করে দিন, আমি আপনার হাতে মরতে চাই কিন্তু অন্যের হাতে শরীরকে অপবিত্র হতে দেব না। আপনারা দেখলেন বাংলাদেশে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে দীপু দাসকে। কে দীপু দাস? কি তার অপরাধ? তদন্তের পরেও কোনো অপরাধ তার বিরুদ্ধে প্রমাণ করা যায়নি, কোনো অভিযোগ তার বিরুদ্ধে নেই। একজন মানুষের উপরে লিঞ্চিং হলো, তারপরে তাকে জীবন্ত যখন পোড়ানো হচ্ছে তার ভিডিও করে কিছু মানুষ উল্লাস করছেন। এটা কোন জগৎ? এটা কোন পৃথিবী? আজকে ওখানে দীপু দাস জীবন্ত পুড়ছে, আর পশ্চিমবঙ্গের সীমান্তের কিছু কিছু জায়গায় সেটাকে সেলিব্রেট করা হচ্ছে। চন্দন দাস, হরগোবিন্দ দাস মুর্শিদাবাদের বাবা ছেলে। অপরাধ কি? অপরাধ তারা হারমাদ নয়, তারা যোদ্ধার নয়, তারা জমিদার নয়, ধর্ষক নয়, ব্যাংক ডাকাত নয়। তাদের অপরাধ একটাই, তারা দেবী প্রতিমা তৈরি করে, মাটির প্রতিমা। আজকে বেছে বেছে তাদের কুপিয়ে খুন করে দেওয়া হলো। আপনারা এই পশ্চিমবঙ্গের অধিবাসী হাওড়ার মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, মুর্শিদাবাদকে বাঁচাবেন কিনা, মালদাকে বাঁচাবেন কিনা, দিনাজপুরকে বাঁচাবেন কিনা, নদিয়াকে বাঁচাবেন কিনা। আমাদের এই হাওড়ার বাগনানে, জগৎবল্লভপুর, ডোমজুড়, উলবেড়িয়ার একাংশ সরস্বতী পূজা করতে বাধা দেওয়া হচ্ছে। আজকে নদিয়া জেলায় বিভিন্ন স্কুলের সামনে পোস্টার পড়ছে, সরস্বতী পুজোর দিন মূর্তি পুজো বন্ধ করো। পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী গ্রামে গিয়ে বলা হচ্ছে, প্রদীপ জ্বালতে পারবা কিন্তু শাঁখ বাজাতে পারবা না, মোড়া পোড়াতে পারবা কিন্তু হরিবোল দিতে পারবা না। যা বাংলাদেশে হচ্ছে হিন্দুদের সঙ্গে, একই ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গে। এর বিরুদ্ধে প্রতিবাদ করে মানুষকে আজকে রাস্তায় নামিয়ে আনতে হবে। এই পশ্চিমবঙ্গ, এই যে যারা আমরা অধিবাসী, এখানে বসে যারা আমরা নিজেদের ভারতীয় বলে পরিচয় দিচ্ছি, এর অবদান কার? এর অবদান শুধু একা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নয়। এই অবদান ছিল সেই সময়কার কংগ্রেসের যারা নির্বাচিত প্রতিনিধি ছিলেন, বিধায়ক ছিলেন আঞ্চলিক আইনসভায়, তারাও কিন্তু এগিয়ে এসেছিলেন এই আন্দোলনের মধ্যে। আন্দোলন তৈরি হয়েছিল এপ্রিল মাসে। এন চ্যাটার্জি বলে একজন রিটায়ার্ড মিলিটারি অফিসার, তিনি বললেন হিন্দু বাঙালিদের জন্য একটা সেপারেট হোমল্যান্ডের প্রয়োজন আছে। সই সংগ্রহ করতে নামলেন। ধীরে ধীরে জনমত তার পাশে সংগঠিত হলো। তারকেশ্বরে জনসভা, তারকেশ্বরে হিন্দু মহাসভার অধিবেশন বসলো।
1.5 ঘন্টা ধরে বক্তৃতা করলেন এনসি চ্যাটার্জি, সোমনাথ চ্যাটার্জির পিতা। 1.5 ঘন্টা ধরে বসলে বোঝালেন যে বাঙালি হিন্দু তো কালক্রমে বিলুপ্ত হয়ে যাবে, যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে, তাই বাঙালি হিন্দুর জন্য সেপারেট হোমল্যান্ড চাই। পরের দিন বক্তৃতা করলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদ মুখার্জির বক্তৃতার পরে হিন্দু মহাসভা সিদ্ধান্ত নিল যে তারা এই মতের পক্ষ থাকবেন। মিছিল বেরোলো কলকাতার বিভিন্ন রাস্তায়। 1947 সালের 20 জুন আইনসভায় প্রস্তাব এলো। আইনসভায় প্রস্তাব আসাতে তখন বামপন্থীরা ছিলেন এই অবস্থানের বিরোধী। এমনকি কংগ্রেসের সভাপতি কিরণ শঙ্কর রায়, নেতাজি সুভাষচন্দ্র বসুর দাদা শরৎচন্দ্র বসু, তারাও বলেছিলেন যে ইন্ডিপেন্ডেন্ট সভরেন বেঙ্গল চাই, স্বাধীন সার্বভৌম একটা বাংলা চাই, যে বাংলা ভারতবর্ষের মধ্যে থাকবে না, যে বাংলা স্বাধীন থাকবে। পরবর্তীকালে এটা চক্রান্ত বুঝে কংগ্রেস সেখান থেকে ফিরে আসে। কিন্তু শরৎ বোসের কথা না শুনে, কিরণ শঙ্কর রায়ের নির্দেশ না মেনে শ্যামাপ্রসাদের আন্দোলনে সাড়া দিয়েছিলেন কংগ্রেসের তৎকালীন নেতা মেঘনাথ শাহ, ভাষাতত্ত্ববিদ সুনীতি চট্টোপাধ্যায়, স্যার যদুনাথ সরকার, সুনীতি কুমার চ্যাটার্জি, রমেশচন্দ্র মজুমদার। তারা বেরিয়ে এসেছিলেন রাস্তায়, নেমেছিলেন নদিয়ার রানী জ্যোতির্ময়ী। কংগ্রেসের সমস্ত যারা হিন্দু বিধায়ক ছিলেন তারা ভোট দিয়েছিলেন প্রস্তাবের পক্ষে। প্রথমে বিরোধিতা করে পরে ভোট দিয়েছিলেন কমরেড জ্যোতি বসু, রতনলাল ব্রহ্মণ। ভিতরে গিয়ে চুপি চুপি ভোট দিয়ে এলেন, আর বাইরে বেরিয়েছে মিছিল করে স্লোগান তুললেন, বাংলা ভাগ করলো কে, শ্যামাপ্রসাদ আবার কে। এভাবেই চালিয়ে গেছে বামপন্থীরা, এটাই এদের চরিত্র। কিন্তু যাই হোক, তাদের জন্য আজকে তাদেরও প্রণাম জানাই। তাদের ভোটে জয়ী হয়ে আজকে আমরা এই বাংলাটা তৈরি করেছিলাম। কিন্তু এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মঞ্চে দাঁড়িয়ে বলছেন, আমাদের মঞ্চ মানে আমাদেরই মঞ্চ, ঈদ উল ফিতরের মঞ্চ, ওখানে দাঁড়িয়ে বলছেন বিজেপি ইজ প্র্যাকটিসিং ধর্ম, হিন্দু ইজ এ গন্ধা ধর্ম। মানে আমরা যে হিন্দুর কথা বলছি, আমরা জয় শ্রীরাম বলছি, আমরা দুর্গা পুজো করছি, আমরা সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি দিচ্ছি, আমরা মা কালীর নামে বলি দিয়ে পাঁঠার মাংস খাচ্ছি, এগুলো নাকি সব গান্ধা ধর্মের কাজ। উনি বলছেন, আমরা বলিনি, কারণ উনিও দেবদেবীর ওপর একটু ক্ষেপে আছেন। আজ কালীঘাটের মা কালী ওনার ফাইল নেননি। মা কালী বলেছে, আমি আর পারছি না, আমি 14 বছর ধরে তোকে টেনেছি, আমি আর কত টানবো, আমার পক্ষে আর সম্ভব না। আজকে পয়লা বৈশাখে যিনি পুজো না দিলে কোনোদিন ওখানে পুজো পর্যন্ত শুরু হয় না, সেই কালীঘাটের মা কালী বলছে আমার কাছে ফাইল নেওয়া সম্ভব নয়, ডোন্ট ডিস্টার্ব মি ফর দি সিলি ম্যাটার্স, আমি আর পাচ্ছি না, আমি কত সমস্যা নেব হাতে, আমার পক্ষে সম্ভব নয়। এবার চলে গেলেন জগন্নাথ ধামে। জগন্নাথ ধামে গিয়ে কি একটা গন্ডগোল হলো জানি না, জগন্নাথ দেবকে বললেন তোমাকে আসতে হবে দীঘার পাড়ে। জগন্নাথ বললেন, আমার সামনেও তো সমুদ্র আছে, আমি আবার সমুদ্রের পাশে যাব কেন, আর এই সমুদ্রের তো ঢেউ বেশি, তোমার সমুদ্র তো শান্ত। উনি বললেন, না, এই ঢেউয়ের আওয়াজে আপনার বিরক্ত হচ্ছে, দীর্ঘদিন ধরে আপনার ঘুমের অসুবিধা হচ্ছে, আমি আপনাকে দীঘায় নিয়ে যাব, মাঝে মধ্যে ওখানে ঝড় এলে আমি সামলে দিতে পারবো, কিন্তু ওই সমুদ্র শান্ত সমুদ্র, আপনি শান্তিতে থাকবেন। জগন্নাথ দেব দেখলেন এর সঙ্গে পারা অসম্ভব ব্যাপার, কারণ ইনি তো ঝড়ের গতিমুখ বদলে দিতে পারে। মনে রাখবেন, একবার আমাদের এখানে প্রবল ঝঞ্ঝা আসার কথা ছিল, মুখ্যমন্ত্রী ছিলেন খড়গপুরে, তিনি বললেন সারা রাত কি খড়গপুরে এমনি বসেছিলাম নাকি, আমি ঝড়ের মুখ পর্যন্ত ঘুরিয়ে দিতে পেরেছি। অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু সব পারেন। আমাদের মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথকে চ্যালেঞ্জ দিতে পারেন, আমাদের মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথের স্বপ্নের বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর সামনে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় তৈরি করে দিতে পারেন। আমাদের মুখ্যমন্ত্রী গীত বিতানের সামনে কবিতা বিতান দাঁড় করিয়ে দিতে পারেন। আমাদের মুখ্যমন্ত্রী গীতাঞ্জলির পরিবর্তে কথাঞ্জলি নিয়ে আসতে পারেন। জগন্নাথ দেব অনেকক্ষণ বিচার বিবেচনা করে দেখলেন এর সঙ্গে পারা যাবে না, ফলে আমি যাই। জগন্নাথ দেব শেষ পর্যন্ত এলেন, বললেন যে হ্যাঁ ঠিক আছে আমি যাচ্ছি। জগন্নাথ দেব হয়তো ভেবেছিলেন তিনি মনে
যে এর বিসর্জন তো আমার উপস্থিতি দিয়ে হওয়া দরকার। ওই দীঘা তো আর এই অত্যন্ত পবিত্র জায়গা, কারণ ওখানে স্বাধীন তাম্রলিপ্ত সরকার তৈরি হয়েছিল। দেশপ্রাণ বীরেন শাসমলের জমি, মাতঙ্গিনীর জমি, বিদ্যাসাগরের জমি, ক্ষুদিরামের মাটি, ওখানেই নয় বিসর্জনটা হোক। কিন্তু মুখ্যমন্ত্রী আবার জগন্নাথ দেবের উপর ভরসা রাখতে পারলেন না। তিনি আবার নিউ টাউনে চলে এলেন, ঘুরে ফিরে নিউ টাউন, বলেন আমি দুর্গা মন্দির তৈরি করব। দুর্গা মন্দিরের জন্য জেসিবি মেশিন এলো, মাটি কাটা শুরু হয়ে গেল। হঠাৎ প্রগতিশীল কিছু মানুষজন তারা বললো এই জমি তো আমাদের জমি, আমরা মুসলমান, আমাদের জমি, আমাদের জমির ওপরে কোনো দেবমূর্তি তৈরি হবে না। রাতারাতি সঙ্গে সঙ্গে বদল। মুখ্যমন্ত্রী কি করলেন? মুখ্যমন্ত্রী চলে গেলেন শিল্পের জন্য যে জমি অধিগ্রহিত ছিল সেখানে এখন তার দুর্গা মন্দির তৈরি হবে। নাম কিন্তু দুর্গা মন্দির নয়। যেমন জগন্নাথ ধাম, আগে জগন্নাথ ধাম ছিল না। জগন্নাথ ওখানে এসে বললেন, আরে ভাই তুই যা করলি শেষ পর্যন্ত আমার সঙ্গে বেইমানি। পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে তো যা করার করে দিয়েছো। শেষ পর্যন্ত আমাকে জগন্নাথ দেব কালচারাল সেন্টার বলে এখানে ডেকে নিয়েছে। হঠাৎ হিট কোটি টাকা খরচা করে জনগণের টাকায় মন্দির বানিয়ে হঠাৎ হিট কালচারাল সোসাইটি থেকে জগন্নাথ ধাম কি করে হয়ে গেল? এতদিন পর্যন্ত স্কুল শিক্ষকরা প্রতারিত ছিল, প্রাইমারি শিক্ষকরা প্রতারিত ছিল, কারণ তাদের মেধাকে প্রতারিত করে চাকরি বিক্রি করে দেওয়া হয়েছিল। প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতিকে আর তৃণমূল কংগ্রেসকে সমার্থক শব্দ বানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এবার তো জগন্নাথের সঙ্গে প্রতারণা করে ওখানে আবার গুঁতো, ধর্মনিরপেক্ষ মানুষের গুঁতোয় এখন শিল্পের জন্য যে জমি নেওয়া হয়েছে ওখানেও একটা কালচারাল হেরিটেজ সেন্টার তৈরি হবে। হয়ে যাওয়ার পরেই দেবী দুর্গার মূর্তি ওখানে প্রতিষ্ঠিত হবে। ওখানেও শেষ নয়, দেবী দুর্গার উপরেও ভরসা রাখতে পারছেন না। বলছেন মা দুর্গা তো ভেতরে ভেতরে ক্ষেপে আছে। ক্ষেপে থাকার কারণ কি? কারণ আমরা তো জানি দুর্গা পুজোকে বরণ করে মহিলা করবার পরে সিঁদুর লাগিয়ে তারপর প্রণাম করে মা দুর্গার বিসর্জন হয়। উনি বলছেন বরণের পরেই বিসর্জন নয়, বরণের পরেই আমাকে স্যালুট দিতে হবে। স্যালুট, দুর্গা স্যালুট দেবে, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নেবেন কার্নিভাল। বরং ভেতরে মা দুর্গার মনের মধ্যে কি ইচ্ছে আমার জানা নেই। সেজন্য উত্তরবঙ্গে আরেকটা জায়গায় যাচ্ছেন, বলছেন মহাকালের মন্দির বানাবে। অর্থাৎ কোন দেবতাকে ছাড়ছে না, প্রত্যেককে ধরে নিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ গণদেবতা তারাও ঠিক করে নিয়েছে যে 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। প্রতিদিন কথায় কথায় প্রধানমন্ত্রীকে আক্রমণ। আরে মানুষ মূর্খ নয়, মানুষ জানে যে যারা ডেঙ্গির মশা মারতে পারে না তারা মোদি মারতে পারবে না। আরে কোথায় কোন এসআইআর ছিল? মুখ্যমন্ত্রী যখন দিল্লি যেতেন তখন তার ভাই কেজরিওয়াল বলছেন কেজরিওয়ালের সঙ্গে দেখা না করে আমার সফর শেষ হওয়া সম্ভব নয়। কেজরিওয়ালও বলতেন যে দিদির সঙ্গে কথা না বলে আমি আমার কোনো সিদ্ধান্তই গ্রহণ করতে পারি না। ভাই চলে গেছে, এসআইআর না করেই ভাই গত। দিদি ভাই যাবে কিনা সেটা সময় বলবে, সেটা আপনারা বলবেন। তারপরে আবার শুরু হলো বিহার, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। ওদের একবার জিজ্ঞাসা করুন, হরিয়ানার নির্বাচনের আগে, দিল্লির নির্বাচনের আগে কোনো এসআইআর ছিল না। বিহার নির্বাচন হয়েছে এসআইআর এর পরে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এতটাই ভয় পেয়েছে যে দিল্লির নির্বাচনে তারা ছিল, কিন্তু পার্শ্ববর্তী রাজ্য বিহারের নির্বাচনে লালু প্রসাদের ছেলের পাশে একবারও গিয়ে দাঁড়ালো না। দেখুন, এটা কি বেইমানি নয়? একটু তো ভালোবাসা উনি দেখাতে পারতেন। মুখ্যমন্ত্রী যখন রাজীব কুমারকে বাঁচানোর জন্য কলকাতার রাস্তায় মুখ্যমন্ত্রী হিসেবে বসে পড়লেন, একমাত্র যিনি ছুটে এসেছিলেন তার নাম হচ্ছে তেজস্বী যাদব। কারণ মুখ্যমন্ত্রী যিনি এক সময় উপেন বিশ্বাস, যিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে কয়েকশো কোটি টাকার প্রলোভন ছেড়ে লালু প্রসাদ যাদবকে গ্রেপ্তার করেছিলেন,
যিনি হিরো ওয়ার্কশিপ পাচ্ছিলেন সারা ভারতবর্ষ জুড়ে, সেই উপেন বিশ্বাসের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তাকে নির্বাচনে প্রার্থী করেছিলেন, রাজ্যের মন্ত্রী করেছিলেন। উপেন বিশ্বাস দলে থাকার পরেও লালু প্রসাদ যাদবের ছেলে কিন্তু তার পাশে এসে বসেছিলেন। উপেনবাবু হয়তো কোনো কথা বলেননি, পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন। কিন্তু পরিণতি কি? পরিণতি হলো একটাই, যে আবার সেখানে নির্বাচনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন না। ওখানে আবার আরেকজন নেতা আছেন, তেজি নেতা, প্রচন্ড ঠান্ডায় দেখবেন টি শার্ট পরে ঘুরছেন, একদম যোগী পুরুষ। মানে যে কোনো সময় নরেন্দ্র মোদীকে তিনি উৎখাত করে দেবেন, অন্তত শরীরী ভাষায় তিনি বারবার সেটাই বুঝিয়ে পেলেন। উনি বিহারের নির্বাচনে গেলেন, নির্বাচনে গিয়ে উনি যে মৎস্যজীবীদের পাশে আছেন বোঝানোর জন্য, উনি একটি পুকুরে মাছ চাষ হচ্ছিল, তার মধ্যে ঝাঁপ দিয়ে একটু সাঁতার কেটে নিলেন। তা আমাদের কি করার আছে বলুন? কেউ আবার এখানে র্যাম্পে হাঁটছে, কেউ জলে ঝাঁপ দিচ্ছে। অর্থাৎ বিজেপি যখন আসছে এটা বুঝে গেছে, একজন জলে ঝাঁপ দিয়ে ওখানে সমাধি নিয়ে নিয়েছে, আরেকজন র্যাম্পে হাঁটতে 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 বিদায় নিয়ে চলে যাবে। অর্থাৎ তৃণমূলের বিজয় আসন্ন, তৃণমূল চলে গেছে, তৃণমূল ক্ষমতায় থাকবে না। তবে এই কথা অস্বীকার করবার জায়গা নেই, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর হৃদয় অত্যন্ত বড়। আমাদের ছোট মন, আমরা ছোট কথা, ছোট ব্যথা নিয়ে চিন্তা করি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যারা মারা গেছে, যারা উপরে চলে গেছে, ওরাও তো কারোর ভাই ছিল, ওরাও তো কারোর বোন ছিল, ওরাও তো কারোর প্রেমিক ছিল, ওরা কেন যাবে? ওদেরকে একটু নামটা ভোটার লিস্টে রেখে দেওয়া যায় না? আজকে এই কথা মুখ্যমন্ত্রী বলছেন, এটা তার উদারতার পরিচয়। মুখ্যমন্ত্রী বলছেন রোহিঙ্গাদের নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়েছে। মুখ্যমন্ত্রী বলছেন রোহিঙ্গাদের যদি সবাই তাড়িয়ে দেয়, মানুষগুলো যাবে কোথায়? রাষ্ট্রবিহীন তো মানুষ হতে পারে না, ওর জন্য আমি আছি, ওদের নিয়ে এসো। সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, যার সঙ্গে ডিআরডিওর যোগ আছে, যে সাহা ইনস্টিটিউটের সঙ্গে ভারতবর্ষের অস্মিতা যুক্ত, তার পাঁচিলের পাশে আজকে সেখানে রোহিঙ্গাদের ঢুকিয়ে দিয়েছে। আমাদের দীর্ঘদিনের ছোটবেলার বহু স্মৃতি জড়িয়ে আছে, যে বোটানিক্যাল গার্ডেন, কংগ্রেসের নেতা জগদীশ বোসের নামে যে বোটানিক্যাল গার্ডেনকে বানিয়ে দিলেন, আমরা তাকে স্বাগত জানিয়েছিলাম। একজন বাঙালির নামে বোটানিক্যাল গার্ডেন হলো ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন। আজকে বোটানিক্যাল গার্ডেনের পিছনে গিয়ে দেখুন, বোটানিক্যাল গার্ডেনের মধ্যে মসজিদ তৈরি হয়ে গেছে। আবার শুধু মসজিদ তৈরি হয়নি, জলের লাইন পর্যন্ত সেখানে গেছে। বোটানিক্যাল গার্ডেন কর্তৃপক্ষ বারবার হাওড়া কর্পোরেশনকে জানিয়েছে, বোটানিক্যাল গার্ডেন কর্তৃপক্ষ তারা বারবার চিফ সেক্রেটারিকে চিঠি লিখেছে, স্থানীয় পুলিশ স্টেশনে জানিয়েছে, কোনো পরিবর্তন হয়নি, কোনো পরিবর্তন করতে দেওয়া হয়নি। কারণ গোটা বাংলাকে গ্রাস করে নেবার একটা আন্তর্জাতিক চক্রান্ত হয়েছে। এই যে সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন, বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত, এর বিরুদ্ধে আজকে আমাদের সংঘবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। তৃণমূল কংগ্রেস দুর্নীতিগ্রস্ত মানুষ জানে, তৃণমূল কংগ্রেস বালি খায়, পাথর খায়, শৌচাগার খায়, কয়লা খায়, এগুলো মানুষ জানে। তৃণমূল কংগ্রেস সরকার চাকরি খাওয়ার সরকার, এগুলো মানুষ জানে। তৃণমূল কংগ্রেসের আমলে সবচেয়ে বেশি সংখ্যালঘু মারা গেছে ভারতবর্ষের মানুষ জানে। মরছে মুসলমান, মারছে মুসলমান, আজকে এই পরিস্থিতি তৈরি করেছে তৃণমূল কংগ্রেস, এটাও মানুষ জানে। কিন্তু মরছে তৃণমূল, মারছে তৃণমূল, আপনারাই নিজেদের চোখের সামনে দেখতে পেলেন। শুরু হয়েছিল হাওড়ার তপন দত্তকে কেন্দ্র করে। তপন দত্ত একজন প্রতিবাদী চরিত্র, দুর্ভেদ্য লাল দুর্গের মধ্যে যিনি কংগ্রেসের পতাকা উঁচু করে রাখতে পেরেছিলেন, তার নাম তপন দত্ত। তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্ত হাওড়া গার্লস কলেজে ছাত্র পরিষদ করতেন। স্বামী স্ত্রী দুজনে মিলে ওই লাল দুর্গের মধ্যে পতাকাটা তুলে রাখতেন। তিনি প্রতিবাদ করেছিলেন, কারণ প্রকৃতিকে গ্রাস করছে তৃণমূল কংগ্রেস, জমি খেয়ে ফেলছিল তৃণমূল কংগ্রেস। প্রতিবাদের কারণে আগের দিন তাকে পার্টি অফিসে ডেকে নিয়ে তার সামনে ফায়ারিং করে ভয় দেখানো হলো। তারপর তাকে পরের দিন গুলি করে মারা হলো পয়েন্ট ব্যাংক রেঞ্জ থেকে। পুলিশ সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে আজকে মূল অভিযুক্তদের নাম সেখান থেকে বাদ দিলেন। প্রতিমা দত্তের বিচারের বাণী নীরবে নিভৃতে কেঁদে গেল।
উনি বামপন্থীদের কাছে গেছেন, কংগ্রেসের কাছে গেছেন, বিজেপির কাছে গেছেন, তৃণমূলের কাছে গেছেন। তৃণমূল নেতা তপন দত্তের হত্যাকারীদের মাথার উপর থেকে তৃণমূল হাত সরিয়ে নেয়নি। আজ সিবিআই তদন্ত চলছে, শুরু হয়েছিল তপন দত্তকে দিয়ে। আজ পশ্চিমবঙ্গের গত 3 বছরে যত রাজনৈতিক খুন হয়েছে 95% বেশি তৃণমূল কংগ্রেস কর্মী। আর ওই 95% মধ্যে 99% হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের। তাদের কারোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে নয়, কোনো বিরোধী দলের বিরুদ্ধে নয়, তাদের একমাত্র অভিযোগ হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। প্রত্যেকের পরিবারের প্রাথমিক প্রতিক্রিয়া হচ্ছে আমরা সিবিআই তদন্ত চাই, পুলিশ নয়, সিআইডি নয়, সিবিআই চাই। কারণ মানুষ, তৃণমূল কংগ্রেসের মানুষরাও, তারাও আজকে এই সরকারের উপর থেকে কোনো আস্থা রাখতে পারেনি। একটা সরকার থেকে দাঁড়িয়ে জেনজি যাদের খেপিয়ে তুলতে চাইছিলেন, নতুন শব্দ এসছে এখন জেনজি, আরো কত শুনবো। এই জেনজিদের খেপিয়ে তুলতে চাইছিলেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, অমিত শাহর বিরুদ্ধে। পরিস্থিতি কি হলো? মেসি। তৃণমূলের প্রত্যেকেই তাকে একটা মেসি। কোথা থেকে বল পাস করলো কেউ বুঝতে পারলো না। 600 কোটি টাকা লুট হয়ে গেল। গোটা স্টেডিয়াম জুড়ে মানুষ দাঁড়িয়ে চোর 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 বলে চিৎকার করছে। সেদিনই কিন্তু পশ্চিমবঙ্গে গণভোট হয়ে গেছে এই সরকারকে মানুষ উৎখাত করে। দেখুন, আমরা মতাদর্শগত লড়াই করি, আমাদের সঙ্গে কারোর কোনো বিদ্বেষ নেই, কোনো শত্রুতা নেই। আমরা বামপন্থায় বিশ্বাস করি না, আমরা তাদের মতাদর্শে বিশ্বাস করি না। আমরা কংগ্রেসের কথ্য জাতীয়তাবাদের উপরে আমাদের কোনো আস্থা নেই, কারণ কংগ্রেস বলে যে ভারতবর্ষের জাতীয়তাবাদ ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদ। আমরা বিশ্বাস করি সাংস্কৃতিক জাতীয়তাবাদে। কংগ্রেস বলেছে ইউনিটি অ্যামং ডাইভার্সিটি, আমরা বলেছি ইউনিটি ম্যানিফেস্টেড ইটসেলফ ইনটু ডাইভার্সিটি এন্ড উই সেলিব্রেট দ্যাট ডাইভার্সিটি উইদিন দ্য অ্যাম্বিট অফ ইউনিটি। কংগ্রেসের সঙ্গে আমাদের মূল আদর্শগত পার্থক্য আছে, কিন্তু তারপরেও তাদের দুজনের কর্মীদের উদ্দেশ্যে বলবো যে এই নির্বাচনটা সাধারণ নির্বাচন নয়। এই নির্বাচন পশ্চিমবঙ্গ, পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে কিনা তার নির্বাচন। এই নির্বাচন আপনার পরবর্তী প্রজন্মের নির্বাচন। যে পশ্চিমবঙ্গ থেকে এখন মেধা চলে যাচ্ছে, শ্রমিক চলে যাচ্ছে, ফ্লাইট অফ ক্যাপিটাল অব্যাহত, পুঁজি যারা এখানে তৈরি করেছেন তারা ভিন রাজ্যে সরিয়ে নিয়ে যাচ্ছেন। যে বাঙালি কয়েকজন শিল্পপতি আছেন যারা এখান থেকে পুঁজি তৈরি করেছেন তারাও কিন্তু কারখানা তৈরি করছেন আজকে পশ্চিমবঙ্গের বাইরে। সামান্য অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য থাকলে 12 ক্লাসের পরে ছেলে মেয়েদের বাইরে পাঠিয়ে দিচ্ছেন বাবা মায়েরা। আজকে এখানে কোনো চাকরি নেই। আমাদের রাজ্য একটি পরিযায়ী শ্রমিকের রাজ্য হয়ে গেছে। একটা সময় ছিল বিহারে কোনো ছেলে তার দিওয়ালির সময় একটা নতুন জামা পরলে তার বন্ধু তাকে জিজ্ঞাসা করতো তোর বাবা নিশ্চয়ই কলকাতায় কাজ করে। আজকে সেই বিহারের মানুষ পর্যন্ত কলকাতায় আসছে না। আমাদের রাজ্যের কৃষক আজকে ভিন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে গেছে। সিপিআইএম বর্গা অপারেশনের মধ্যে দিয়ে তাদের জমি পাইয়ে দিয়েছে, কিন্তু কোঅপারেটিভ মুভমেন্টকে স্ট্রেংথেন করতে পারেনি, কন্ট্রাক্ট ফার্মিং করতে পারেনি, কৃষকের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন করতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রান্ত নীতির কারণে হাওড়া হুগলির আলু চাষিরা আত্মহত্যা করছে। এই কৃষকের পাশে সরকার নেই, অসংগঠিত শ্রমিকের পাশে সরকার নেই। বন্ধ কারখানার গেটের সামনে চোখের জল ফেলা শ্রমিকের চোখের জলের হিসাব নেওয়া কিংবা সেটা পুছিয়ে দেওয়ার জন্য আজকে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার নেই। এটা কোনো সরকার নয়। বারবার আমরা বলেছি বামপন্থীদের কাছে, আমরা হাওড়া জেলায় অতীতে অনেক নেতাকে দেখেছি। হাওড়া জেলায় দেখেছি আমরা কৃষক সভার মহামিছিল। আজকে যখন ভাগ চাষিদের কাছ থেকে পাট্টা কেড়ে নিচ্ছে তখন কোনো মিছিল সিপিআইএম বার করতে পারেনি। ওই কৃষক সভার কোনো মিছিল আজকে নেই। কোথায় সিআইটিউ? কার্যত অদৃশ্য। যেখানে শ্রমিকের অধিকারকে শুধু পদদলিত করে নেওয়া হচ্ছে না, শ্রমিকের সমস্ত জীবন জীবিকা যেখানে বাজেয়াপ্ত করছে, তার প্রতিবাদে কোন শ্রমিক সংগঠন আজকে এই মাটিতে দাঁড়িয়ে সংঘবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তুলতে পারেনি। আমরা কি পুরো পেরেছি?
আমরাও পারিনি সম্পূর্ণ কাজ করতে। আমরা বিভিন্ন সন্ত্রাসকে উপেক্ষা করেও, আমাদের এতগুলো কর্মীর জীবন বলি দেবার পরেও আমরা সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তাই আবেদন করছে সমস্ত বামপন্থী কংগ্রেসীদের কাছে এবং যারা নিজেদের জীবনের দুর্দিন যারা সমস্ত জিনিস উপেক্ষা করেও মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে যাননি, যারা নিজেদের ঘাম রক্ত দিয়ে দেওয়ালে ঘাসফুল এঁকে মমতা দেবীকে প্রাসঙ্গিক করে রেখেছিলেন, আজকে তাদের উদ্দেশ্যে বলছি, কিছুদিনের জন্য মতাদর্শটা বুকের মধ্যে রাখুন, পতাকাটা বাড়ির ওপরে কোথাও তুলে রাখুন, পতাকার অমর্যাদা করবেন না। কিন্তু যদি মনে করেন এই নির্বাচনে তৃণমূলকে সরিয়ে দেবার নির্বাচনে আপনারা আমাদের দলে সামিল হন, পতাকা নিতে হবে না, বিজেপি জিন্দাবাদ বলতে হবে না, আপনার পরিচয় গোপনই থাকবে, কিন্তু এসে সরকারটাকে ভোট দিন, এই সরকারটাকে বদলে দিন। এই সরকারকে যদি বদলে দিতে পারেন তাহলে তারপরে স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস নামক কোনো রাজনৈতিক দল থাকবে না। এটা কোনো রাজনৈতিক দল নয়, এটা কোনো রাজনৈতিক দল হতে পারে না। একটা রাজনৈতিক দল যদি ঘোষণা করে দেয় জো জিতা ও সিকান্দার, একটা রাজনৈতিক দলের একমাত্র লক্ষ্য যদি হয় বুথে লিড দেওয়া, একটা রাজনৈতিক দলের একমাত্র লক্ষ্য যদি হয় ৭৫-২৫ ভাগ করে নেওয়া, সেটাকে রাজনৈতিক দল বলা যাবে না, সেই রাজনৈতিক দলের মৃত্যু অবশ্যম্ভাবী। এই দলটা যে রাজনৈতিক দলের গর্ভ থেকে জন্ম নিয়েছে, সেই কংগ্রেস কার্যত অপ্রাসঙ্গিক, সেই কংগ্রেস কার্যত প্যারাসাইট, কংগ্রেস কার্যত বিভিন্ন দরজায় দরজায় ঘুরে আঞ্চলিক দলের সহানুভূতি নিয়ে আঞ্চলিক দলের কাছে ভিক্ষা নিয়ে আজকে দলটা বেঁচে থাকছে। আবার গতকালকে একজন চলে গেলেন, তিনি কয়েকদিন আগে পর্যন্ত সাংসদ ছিলেন, এখনো কয়েক মাস বাকি আছে, অপেক্ষা করেননি, তৃণমূলে ভবিষ্যৎ নেই, আবার কংগ্রেসে চলে গেল। এই আয়ারাম গয়ারামের রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আজকে মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি হচ্ছে, ভেবে দেখুন, আজ থেকে ঠিক ১৫০ বছর আগে বন্দে মাতরম তৈরি হয়েছিল, বঙ্কিমচন্দ্র আনন্দ মঠ লিখেছিলেন ওই মুর্শিদাবাদের মাটিতে শিকলকালীর মন্দিরের। আজকে দেখে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন, সন্ন্যাস বিদ্রোহের প্রেক্ষাপটে রচনা করেছিলেন আনন্দ মঠ। আবার তার কিছুদিন পরে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, মানে কয়েক বছর আগে, যে ভাবলে আশ্চর্য লাগে বঙ্কিমের মতো একজন প্রতিভাবান উপন্যাসিক কি করে তিনি আনন্দ মঠ রচনা করেছিলেন। সৌগত রায় বলেছিলেন এটা সাম্প্রদায়িক গান। ১৯৯৪ সালে প্রবল বিতর্ক হয়েছিল। ঠিক ১৫০ বছর বঙ্কিমের প্রতি শ্রদ্ধা জানাতে বন্দে মাতরমের শ্রাদ্ধ শতবর্ষ যখন সারা ভারতবর্ষ জুড়ে পালিত হচ্ছে, আমার পশ্চিমবঙ্গে বঙ্কিমচন্দ্রের লালগোলায়, বঙ্কিমচন্দ্রের মুর্শিদাবাদে আনন্দ মঠের জন্মস্থানে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে। কোথায় পৌঁছে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আজকে এদের সরাতে হবে, না হলে আপনাকে সরতে হবে। পথ দুটো একটাই খোলা আছে, হয় ওনাকে সরান, না হলে আপনি সরে যান। কিন্তু যদি সরে যান, যাবেন কোথায়? অন্ধ্রপ্রদেশের জায়গা নেই, মধ্যপ্রদেশের উত্তরপ্রদেশের পিলিভিটে নেই, বিজনৌরে নেই, দিল্লিতে নেই, রায়পুরে নেই, বিলাসপুরে নেই। কোথায় যাবে বাঙালি হিন্দু? ভেবে দেখুন, একটু চিন্তা করে দেখুন। আজকে এখানে কংগ্রেস সিপিএম লড়াই করছে, গতবারের নো ভোট টু বিজেপি করে পিছনের দরজা দিয়ে তৃণমূলকে ক্ষমতায় আসতে সহযোগিতা করেছিল। আজকে এখানে দাঁড়িয়ে আবার মাঝে মধ্যে বলছেন সিপিএম হঠাৎ চলে গেল নির্বাচন কমিশনের অফিসের সামনে ধর্নার কারণ কি? ধর্নার কারণ হচ্ছে বলছেন বিজেপি অরাজকতা তৈরি করবার চেষ্টা করছে। এখানে দাঁড়িয়ে ইডি সিবিআই এর সমালোচনা করছেন, বলছেন তদন্তের গতি নেই। দিল্লিতে গিয়ে একই সিপিএম তৃণমূলকে পাশে নিয়ে বলছে ইডি সিবিআই এর অতি সক্রিয়তার বিরুদ্ধে সংঘবদ্ধভাবে লড়তে হবে। আজকে এদের প্রেম আপনার বোঝা দেয়। অন্ধকার হলেই আপনি দেখবেন সিপিএম আর তৃণমূল কাছাকাছি চলে আসছে। এখন সিপিএম সংখ্যায় কম হয়ে গেছে, সংখ্যায় বেশি নেই, কিন্তু অল্প সংখ্যক বলছে, অল্প লোক দেখতে পেলেও বলছে এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না একটু গল্প করি। এখন আবেদন করছে সিপিএম তৃণমূলের দিকে তাকিয়ে।
আমরা তো আগে জানতাম কংগ্রেস আর সিপিএম এর পরকীয়া চলে, এদের তো দেখছি অদ্ভুত ব্যাপার, এবং তৃণমূল আর সিপিআইএম এক জায়গায়, দিল্লিতে গিয়ে একসঙ্গে অবস্থান, একসঙ্গে পার্লামেন্টে বিক্ষোভ, একসঙ্গে পার্লামেন্ট থেকে ওয়াক আউট, কত প্রেম, মানে ভাবা যায় না। এরা এখন আমাদের আছে নির্বাচনের আগে গুলিয়ে দিতে আসছে, কিন্তু হাওড়ার মানুষ তারাও সঙ্গবদ্ধ। এই নির্বাচনে আপনাদের পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে। এই নির্বাচনে আমাদের একটাই লক্ষ্য হচ্ছে, তৃণমূল নামক এই যে অসুখ সমাজের বুকের ওপর চেপে বসেছে, যারা গোটা সমাজটাকে একটা খোলা বাজার বানিয়ে দিয়েছে, আজকে তাদের এই নির্বাচনে বিদায় দিতে হবে। দীর্ঘ পথ অতিক্রম করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ক্লান্ত পরিশ্রান্ত, তার বিশ্রামের প্রয়োজন, তাকে বিশ্রামে পাঠান। 2026-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন। ধন্যবাদ। আমার হাত দিয়ে ভারত মাতা কি।